হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের নেক্সট ভিডিওতে। আজকে আমরা দেখব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর অ্যাজাইল মডেলিং, স্ক্রাম, এক্সট্রিম প্রোগ্রামিং এই টপিকসগুলো দেখব। তো চলুন শুরু করা যাক। তো আমরা আজকে ফার্স্টে দেখব অ্যাজাইল মডেলিং। এর আগের লেকচার ভিডিওতে আমরা ওয়াটারফল মডেল, ভি মডেল, ইনক্রিমেন্টাল মডেল এগুলো দেখে আসছি। তো যারা আমার আগের লেকচার ভিডিওটা দেখেনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, কাইন্ডলি আগের লেকচার ভিডিওটা দেখে আসবেন। তো ফার্স্টে হচ্ছে অ্যাজাইল মডেলিং এ দিস মডেল ইজ কম্বিনেশন অফ ইটারেটিভ প্রসেস ফ্লো অ্যান্ড ইনক্রিমেন্টাল মডেল। অর্থাৎ এই যে মডেলটা, এটা দুইটা জিনিসের কম্বিনেশনে তৈরি হয়েছে। সেটা হচ্ছে ইটারেটিভ প্রসেস ফ্লো আর ইনক্রিমেন্টাল মডেল। অ্যালাউস মেকিং চেঞ্জেস ইন দ্য মিডল অফ ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা একটা ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে যখন যাব, যদি কোনো ক্লায়েন্ট চাই সেই মুহূর্তে কিন্তু মিডল পজিশনে থেকেও সে তার রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে পারে। আমরা সেই অ্যাজাইল মডেলের মাধ্যমে সেটাকে মানে ডেভেলপ করতে পারবো। অ্যাজাইল মডেল হচ্ছে একটা জেনারিক প্রসেস। স্মল চাঙ্ক হচ্ছে ব্রেক লার্জ প্রজেক্ট ইন্টু স্মলার পার্ট কল্ড ইটারেশন। তো এই যেটাকে বললাম ইটারেটিভ প্রসেস ফ্লো। তো অ্যাজাইল মডেল কি করে, যে একটা বড় প্রজেক্টকে মানে স্মল স্মল কিছু পার্টে ভাগ করে 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 সে নির্দিষ্ট পার্ট বাই পার্ট সে কাজ করে একটা প্রজেক্টকে বিল্ড করার জন্য। দেন এখন পরবর্তী লাইনে কি আছে দেখেন, প্যারালাল ওয়ার্ক টিমস ক্যান ওয়ার্ক অন মাল্টিপল ইটারেশন অ্যাট দ্য সেম টাইম। অর্থাৎ একটা টিম ওয়াইজ কাজ করতে হয় অ্যাজাইল মডেলে। একাধিক পার্টে যখন ভাগ করা হয়, এক একজন টিম মেম্বারকে এক একটা কাজে তাকে ইনক্লুড করা হয় এবং তারা অ্যাট দ্য সেম টাইম সবাই কিন্তু কাজ করতে পারে এই অ্যাজাইল মডেলের মাধ্যমে। ডিউরেশন হচ্ছে ইচ ইটারেশন লাস্ট ফ্রম 1 to 4 উইকস। অর্থাৎ প্রতিটা মডেল বা ইটারেশনগুলো কমপ্লিট হতে 1 থেকে 4 সপ্তাহ টাইম লাগে অ্যাজাইল মডেলের ক্ষেত্রে সাধারণত। এটা একটা বেসিক ধারণা আর কি। তো এখন আমরা দেখব ফেজেস অফ অ্যাজাইল মডেল। তো আমাদের এখানে 7টা ফেজ আছে। 7টা ফেজ কি কি? প্ল্যান, ডিজাইন, ডেভেলপ, টেস্ট, ডিপ্লয়, রিভিউ, লঞ্চ। অর্থাৎ প্ল্যানিং স্টেজে কি হয়, সেট গোলস অ্যান্ড আউটলাইন দ্য ইটারেশনস। সেকেন্ড হচ্ছে ডিজাইন, ক্রিয়েট ডিজাইন ফর দ্য প্ল্যান ফিচার্স। অর্থাৎ আমরা একটা প্ল্যানিং করব, সেই প্ল্যান অনুযায়ী আমাদের ডিজাইনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। দেন হচ্ছে ডেভেলপ, বিল্ড দ্য সফটওয়্যার ফাংশনালিটিস। একটা সফটওয়্যার যে ফাংশনালিটিগুলো আছে সেগুলোকে আমাদের বিল্ড করতে হবে এই ডেভেলপ যেই স্টেজ সেখানে। দেন হচ্ছে টেস্ট, ভেরিফাই অ্যান্ড ভ্যালিডেট দ্য ফিচার্স। অর্থাৎ আমরা যে ফিচার্সগুলো বা যে ফাংশনালিটিসগুলো অ্যাড করলাম সেগুলো ভ্যালিড কিনা বা সেগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেগুলোকে আমাদেরকে টেস্ট করতে হবে এই টেস্ট ফেজে। দেন 5 নম্বরে হচ্ছে ডেপ্লয়, রিলিজ দ্য সফটওয়্যার টু ইউজার্স। অর্থাৎ ডেপ্লয় যে স্টেজটা, সেখানে কি হয়, আমরা যে সফটওয়্যারটা বিল্ড করলাম, বিভিন্ন ফাংশনালিটিস মেক করলাম, বিভিন্ন ধরনের ফিচার্স অ্যাড করলাম, সব করার পর যখন প্রজেক্টটা রেডি হবে তখন আমরা সেটাকে রিলিজ করে দেবো ইউজারের কাছে। দেন 6 নম্বরে হচ্ছে রিভিউ, কালেক্ট ফিডব্যাকস অ্যান্ড ইভালুয়েট প্রোগ্রেস। অর্থাৎ এটাকে আমরা ক্লায়েন্টের কাছে দিব, দিয়ে দেওয়ার পরে তাদেরকে রিভিউ নিব, অর্থাৎ তাদের থেকে ফিডব্যাক নিব, তাদের থেকে জানবো যে প্রোগ্রেসটা কেমন হচ্ছে। দেন লাস্টলি যখন আমাদের ক্লায়েন্টের সব সব ধরনের রিকোয়ারমেন্ট স্যাটিসফাই হয়ে যাবে, ক্লায়েন্ট স্যাটিসফাই থাকবে, সেই টাইমটাই আমরা সেটাকে লাঞ্চ করবো। এই যে 7 নম্বর যে ফেজ সেটা হচ্ছে লাঞ্চ, অফিসিয়ালি রিলিজ দ্য ফাইনাল প্রজেক্ট। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা অফিসিয়ালি সেটাকে রিলিজ করে দেবো। এটা হচ্ছে ফেজেস অফ অ্যাজাইল মডেল ছিল। তো এখন আমরা দেখবো অ্যাজাইল প্রিন্সিপাল। অ্যাজাইল প্রিন্সিপালের মধ্যে দেখেন এখানে কি কি আছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ কাস্টমারকে স্যাটিসফাই করা অ্যাজাইল মডেলের মেইন কাজ। দেন হচ্ছে টিম ওয়ার্ক। একটু আগে যেটা বললাম যে অ্যাজাইল মডেলে কি হয়, প্রত্যেকটা প্রজেক্টের বিভিন্ন কাজগুলো ছোট ছোট পার্টে ভাগ করা হয় এবং প্রতিটা পার্ট এক একজন টিম মেম্বারকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় যাতে সবাই মিলে সেই যার যার কাজ শেষে করতে পারে এবং অ্যাট দ্য সেম টাইম একটা মূল প্রজেক্টকে খুব কম সময়ের মধ্যে রেডি করে ফেলা যায়। 3 নম্বর যে ধাপটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক। দেখেন যখন আমরা বললাম যে একটা টিম বিল্ড করা হয় এবং টিম মেম্বারদেরকে তাদের নির্দিষ্ট কাজ বোঝাই দেওয়া হয় যে আপনার পার্ট এটুকু, আপনার পার্ট এইটুকু, তাহলে কি হয়, সবাই কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, তাই না? দেন 4 নম্বর হচ্ছে পেয়ার প্রোগ্রামিং। অর্থাৎ পেয়ার প্রোগ্রামিং কেন বলা হয়েছে, এখানে দেখেন আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপার থাকে একটা সফটওয়্যার বিল্ডের ক্ষেত্রে এবং ব্যাক এন্ড ডেভেলপার থাকে, তাই না? তারা দুজনেই কি করে, একজন ফ্রন্ট এন্ড ডিজাইন করে, একজন ব্যাক এন্ড ডিজাইন করে। মানে ফ্রন্ট এন্ডের কাজ কি, একটা প্রজেক্টের আউটলুক কেমন হবে সেটাকে এনশিওর করা, আর ব্যাক এন্ডের কাজ হচ্ছে
একটা প্রজেক্টের বিভিন্ন ফাংশনালিটিস যেগুলো থাকে, যে কোর ফাংশনালিটিস, সেটা কিভাবে কাজ করবে, কতটা স্মুথলি সেটা রান করবে, এইগুলোকে সে হ্যান্ডেল করে, তাই না? এই যে দুইজন প্রোগ্রামার যে একসাথে কোলাবরেট করে কাজ করছে, এটাই হচ্ছে পেয়ার প্রোগ্রামিং। 5 নাম্বারটা হচ্ছে ডিরেক্ট কমিউনিকেশন, অর্থাৎ এই অ্যাজাইল প্রিন্সিপালের ক্ষেত্রে যেহেতু টিম ওয়ার্ক করতে হয়, সবাই সবার সাথে মানে খুবই ডিরেক্ট কমিউনিকেট করতে পারে, এবং অ্যাট দ্য মেন টাইম, যেহেতু বলছিলাম যে অ্যাজাইল প্রিন্সিপালে আমাদের কি করতে হয়, যে একটা ডিজাইনকে ডিপ্লয় করার পরে রিভিউ নিতে হয় ক্লায়েন্টের দিকে। সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু ডিরেক্ট কমিউনিকেশনটা এখানেও কাজ করছে, কারণ আমরা ডিরেক্ট একটা সফটওয়্যার ক্লায়েন্টের কাছে দিয়ে তার থেকে ফিডব্যাক নিচ্ছি, আর কোনো রিকোয়ারমেন্ট সে চেঞ্জ করবে কিনা এই মুহূর্তে সেটাকে জানতে যাচ্ছি, এটাই হচ্ছে ডিরেক্ট কমিউনিকেশন বোঝাচ্ছে। দেন 6 নম্বরে হচ্ছে টেকনিক্যাল এক্সিলেন্স, অর্থাৎ এটা হচ্ছে ফোকাস করে কোয়ালিটি ডিজাইনের উপরে এবং ডেভেলপমেন্টের উপরে। আর 7 নম্বরের হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, অর্থাৎ কোনো কারণে যদি ক্লায়েন্ট বলে যে এটাকে ইমপ্রুভ করার দরকার বা এটাকে চেঞ্জ করার দরকার, তাহলে সেটাকে সেই মুহূর্তেই কিন্তু চেঞ্জ করা যায়। এগুলোই হচ্ছে মোটামুটি অ্যাজাইলের প্রিন্সিপাল। এখন আমরা দেখবো হিউম্যান ফ্যাক্টরস ইন অ্যাজাইল মডেল। ফার্স্টে হচ্ছে কমপ্লিটেন্স, অর্থাৎ এখানে স্পেশালাইজ স্কিল এনশিওর করে যে আমাদের প্রজেক্টের যে কাজগুলো সেটা এক একজন টিম মেম্বার খুব ভালোভাবেই শেষ করবে। দেন সেকেন্ডে হচ্ছে কমন ফোকাস, এভরিওয়ান অ্যালাইন টুয়ার্ডস সেম গোল ফর বেটার আউটকামস, অর্থাৎ সবাই যেটা টিম ওয়ার্ক করছে, বাট সবার ফোকাস কিন্তু একটাই, যে আমাদের প্রজেক্টের যে গোল সেটাকে অ্যাচিভ করা এবং এটা বেটার আউটকাম ক্লায়েন্টের সামনে উপস্থাপন করা। 3 নাম্বারটা হচ্ছে কোলাবোরেশন, ক্লোজ টিম ওয়ার্ক এক্সচেঞ্জ এফিসিয়েন্সি অ্যান্ড প্রজেক্ট কোয়ালিটি, অর্থাৎ টিম ওয়ার্ককে কোনো সময় এক্সচেঞ্জ করা যেতে পারে। সাপোজ একজন টিম মেম্বার কোনো কারণে সে অসুস্থ হয়ে পড়লো, বা তার কোনো জরুরি একটা কাজ পড়ে গেল, তখন তার যে কাজটা অন্য টিম মেম্বারকে দিয়েও সেটা করানো যায়, এক্সচেঞ্জ করা যায়, বা সেই কাজটা তাকে দিয়ে করানো, অন্য কোনো টিম মেম্বার দিয়ে করানো যায়। এটাই হচ্ছে কোলাবোরেশন, মানে সবাই সবার সাথে কোলাবোরেট করবে, এবং কেউ যদি কোনো প্রবলেম ফেস করে সেই প্রবলেমটাকে সলভ করার জন্য বাকি টিম মেম্বাররা তাকে সাহায্য করবে, যাতে প্রজেক্টের ইফিসিয়েন্সি এবং প্রজেক্টের কোয়ালিটিটা এনশিওর করা যায়। 4 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে কুইক ডিসিশন মেকিং, টিম মেম্বার্স মেক ইনফর্ম ডিসিশন সুইটিফাই, অর্থাৎ যখন কোনো একটা প্রবলেম ফেস করে একটা প্রজেক্ট বিল্ড করার সময় টিম মেম্বাররা, সেক্ষেত্রে যখন সবাই মিলে একসাথে কাজ করে, সবাই এক একজনের এক একটা মানে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ওপিনিয়ন থাকে, তাই না? সবাই সবার ওপিনিয়ন দেয়, এবং তার ভিত্তিতে কুইক একটা ডিসিশনে আসা যায় যে কোন কাজটা করলে বেটার সলিউশন পাওয়া যাবে। 5 নাম্বারটা হচ্ছে ফিজি প্রবলেম সলভিং, টিমস ব্রেনস্টর্ম অ্যান্ড এক্সপিরিয়েন্স উইথ আনক্লিয়ার রিকোয়ারমেন্ট ক্রিয়েটিভলি, অর্থাৎ কোনো কারণে যদি কোনো একটা রিকোয়ারমেন্ট ক্লিয়ার না থাকে, সেক্ষেত্রে টিম মেম্বাররা তাদের মধ্যে আলোচনা করবে, অর্থাৎ ব্রেনস্টর্মিং বলতে সেটাকে বোঝানো হয়েছে যে তারা তোমরা আলোচনা করে একটা সলিউশন আনবে। 6 নাম্বার হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট, অর্থাৎ সবাই যে একটা টিমে কাজ করছে সবাই সবার প্রতি ট্রাস্ট থাকতে হবে, সবাই সবার প্রতি রেসপেক্টফুল হতে হবে, এটা এখানে বোঝানো হয়েছে। আর 7 নাম্বার হচ্ছে সেলফ অর্গানাইজেশন, টিম ম্যানেজ টাস্ক অ্যালোকেশন অ্যান্ড স্কেজুয়াল ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ টিম থেকেই ম্যানেজ করা হবে যে কে কোন কাজটা করছে, তাকে ট্র্যাক মানে তাকে তার কাজটা প্রোগ্রেস হচ্ছে কিনা, সে ঠিকঠাকভাবে কাজ করতে পারছে কিনা, তার স্কেজুলিং ঠিক করে দেবে, সবাই সবাই ইন্ডিপেন্ডেন্টলি যাতে কাজ করতে পারে এটাকে এনশিওর করা হবে। এখন আমরা দেখবো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যাজাইল মডেলিং। অ্যাডভান্টেজ হচ্ছে র্যাপিড অ্যান্ড ফ্রিকোয়েন্টলি ডেলিভারি, অর্থাৎ র্যাপিডলি এবং ফ্রিকোয়েন্টলি ডেলিভারি করা যায়, এবং আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে কুইক কমপ্লিটেশন অ্যান্ড সফটওয়্যার প্রজেক্ট, যেহেতু একটা টিম ওয়ার্কের মাধ্যমে এই প্রজেক্টটা বিল্ড করা হয়, সেজন্য খুব তাড়াতাড়ি একটা সফটওয়্যার প্রজেক্টকে এই অ্যাজাইল মডেলের মাধ্যমে বিল্ড করা যায়। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লেস ডকুমেন্টেশন কেন বলা হয়েছে, কারণ ধরেন যে একাধিক টিম মেম্বার একসাথে কাজ করছে, হতেই পারে যে একজন টিম মেম্বার ডকুমেন্ট তৈরি করছে আর একজন টিম মেম্বার ডকুমেন্ট তৈরি করেনি, তো এই জন্য এখানে কিছু কিছু সময় লেস ডকুমেন্টেশনের যে প্রবলেমটা সেটা হতে পারে। আর একটা হচ্ছে মেইনটেনেন্স চ্যালেঞ্জ বলতে কি বলেছে, যে একাধিক টিম মেম্বার কাজ করার জন্য সামহাও যদি কোনো একটা প্রজেক্টের কোনো লাঞ্চ করার পরে আমাদেরকে কোনো একটা প্রবলেম ফেস করে ইউজার বা ক্লায়েন্ট, সেই মুহূর্তে সেটাকে মেনটেন করার জন্য কে ওই পার্টটাই কাজ করছিল তাকে খুঁজে বের করতে হবে, দেন তাকে সেই পার্টটাতে আবার অ্যাসাইন করতে হবে যে ওই প্রবলেমটা হচ্ছে এটাকে সলভ করো, এরকম। তো এখানে হচ্ছে এখন আমরা দেখবো ওয়েন চুজ অ্যাজাইল মডেল ফর ডাইনামিক রিকোয়ারমেন্ট,
যখন আমাদের রিকোয়ারমেন্ট ডাইনামিক হবে, যে ক্লায়েন্ট যে কোনো সময় তার রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে পারে, সেই ক্ষেত্রে আমরা অ্যাজাইল মডেল চুজ করব। কাস্টমার ইনভলভমেন্ট, অর্থাৎ কাস্টমার যদি সেই সফটওয়্যার থেকে বা সেই প্রজেক্ট থেকে ফিডব্যাক চাই, সেক্ষেত্রে আমরা অ্যাজাইল মডেল ইউজ করব। র্যাপিড ডেলিভারি যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রেও আমরা অ্যাজাইল মডেল চুজ করব। স্মল এবং মিডিয়াম টিম যদি থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাজাইল মডেল চুজ করব। এবং ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, কোনো একটা ক্রিয়েটিভ প্রবলেম সলভিং এর জন্য আমরা এই অ্যাজাইল মডেলটাকে চুজ করব। এখন হচ্ছে প্ল্যান ডিরাইভিং অ্যান্ড অ্যাজাইল স্পেসিফিকেশন। প্ল্যান ডিরাইভিং এ হচ্ছে দেখেন কি হয়, প্রথমে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং ধাপটা আসে, তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন করা হয় এবং লাস্টে হচ্ছে ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন করা হয়। যদি আমাদের ডিজাইন ইমপ্লিমেন্টেশনের মধ্যে কোনো রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আবার চেঞ্জেস আসে, সেক্ষেত্রে আবার তাকে রিকোয়েস্ট করতে হয়, দেন আবার সেখানে কি হয়, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং কাজ করে, দেন সেখান থেকে আবার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন করে আবার ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের কাজটা করা হয়। বাট অ্যাজাইল ডেভেলপমেন্টে কি হয় দেখেন, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং থেকে ডিরেক্টলি কোনো ধরনের স্পেসিফিকেশন দরকার নেই, ডিরেক্টলি সে হচ্ছে ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশনে যেতে পারছে এবং ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্ট থেকে সরাসরি আবার সে কোনো ধরনের চেঞ্জ আসলে বা তার রিকোয়ারমেন্ট অনুসারে যে আউটপুটটা, সেটা কিন্তু আবার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এ ফেরত পাঠানো যাচ্ছে। তো এখন আমরা দেখবো প্ল্যান ডিরাইভিং অ্যান্ড অ্যাজাইল প্রসেসের মধ্যে বেসিক ডিফারেন্সগুলো কি কি। তো প্ল্যান ডিরাইভিং মডেলগুলো হতে পারে ওয়াটারফল মডেল, স্পাইরাল ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে প্ল্যান ডিরাইভেল মডেল। আর অ্যাজাইল মডেল হচ্ছে স্ক্রাম মডেল, এক্সট্রিম প্রোগ্রামিং বা যেটাকে সংক্ষেপে এক্সপি বলা হয়। তো এই স্ক্রাম মডেল আর এক্সট্রিম প্রোগ্রামিং এগুলোকে আমরা একটু পরে দেখবো, তাকে আমরা ডিফারেন্সগুলো জেনে নিই। দেখেন, প্ল্যান ডিরাইভিং এর অ্যাডভান্টেজ হচ্ছে সুইটেবল ফর লার্জ সিস্টেম, আর অ্যাজাইলের অ্যাডভান্টেজ কি, সুইটেবল ফর স্মল টু মিডিয়াম সিস্টেম। মানে যখন কোনো একটা সিস্টেম লার্জ হবে, সেক্ষেত্রে আমরা প্ল্যান ডিরাইভিং মডেল ইউজ করবো, আর যখন কোনো একটা প্রজেক্ট স্মল বা মিডিয়াম হবে, সেক্ষেত্রে আমরা অ্যাজাইল মডেলকে চুজ করবো। অন্যদিকে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর স্টেবল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ স্টেবল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের ক্ষেত্রে সেটাকে ডেভেলপ করতে আমাদের ইজি হয় বাটারফ্লাই মডেল, স্পাইরাল মডেলের ক্ষেত্রে। আর অ্যাজাইল মডেলে কি হয়, অ্যাপ্রোপ্রিয়েট ফর ডাইনামিক ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এটাকে যেটা বললাম যে ক্লায়েন্ট যে কোনো সময় তার রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে পারে ডাইনামিক অ্যাপ্রোচে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অ্যাজাইল মডেলের অ্যাডভান্টেজ এটা। ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে প্ল্যান ডিরাইভিং হচ্ছে লং লেন্থ ইন ইচ ইটারেশন, অর্থাৎ প্ল্যান ডিরাইভিং এর প্রতিটা ইটারেশনে অনেক লং লেন্থ থাকে। এবং সেকেন্ড ধাপে হচ্ছে কস্টলি ফর দ্য ডাইনামিক ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ প্ল্যান ডিরাইভিংটা হচ্ছে ডাইনামিক ডেভেলপমেন্টের এনভায়রনমেন্টের জন্য খুবই কস্টলি হয়ে থাকে। অন্যদিকে অ্যাজাইলে কি হয়, নট সুইটেবল ফর লার্জ সিস্টেম। অ্যাজাইল আমি তোকে বললাম যে স্মল আর মিডিয়াম সিস্টেমের জন্য কাজ করে, বড় প্রজেক্টের বা বড় সিস্টেমের জন্য সেটা সুইটেবল না। আর সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ অ্যাজাইলের জন্য হচ্ছে কস্টলি ফর স্টেবল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ অ্যাজাইল কিভাবে কাজ করে, ডাইনামিক এনভায়রনমেন্টে কাজ করে। তাকে যদি অ্যাজাইল মডেল ইউজ করে যদি আমরা স্টেবল এনভায়রনমেন্টে ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কস্ট বেশি পড়ে যাবে। এটাই হচ্ছে প্ল্যান ডিরাইভিং আর অ্যাজাইল প্রসেসের মধ্যে বেসিক ডিফারেন্স। তো এই যেখানে একটু পিকচারের মাধ্যমে দেখানো হয়েছে। তো প্ল্যান ডিরাইভিং কি হয়, প্ল্যান করা হয়, তারপর সেটাকে বিল্ড করা হয়, দেন সেটাকে টেস্ট করা হয়, তারপর সেটাকে ডিপ্লয় করা হয়। আর অ্যাজাইল মডেলে কি হয়, যে আমাদের প্ল্যান করা হয়, ডিজাইন করা হয়, ডিপ্লয় করা হয়, টেস্ট করা হয়, তারপর ডেভেলপ করা হয়, টেস্ট করা হয়, ডিপ্লয় করা হয়, রিভিউ করা হয়, তারপর সেটাকে লঞ্চ করা হয়। একটু আগে আমরা যে কাজগুলো দেখেছিলাম, সেটা এখানে পিকচারের মাধ্যমে অ্যাট এ গ্লান্স দেখানো হয়েছে। একটু আগে আমরা পড়ছিলাম যে অ্যাজাইল মডেলের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং, একটা হচ্ছে স্ক্রাম। এক্সট্রিম প্রোগ্রামিংটা হচ্ছে অ্যাজাইলের একটা ফ্রেমওয়ার্ক। একটা পপুলার অ্যাজাইল মেথড হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং। এটার পারপাস হচ্ছে ইমপ্রুভ সফটওয়্যার কোয়ালিটি অ্যান্ড অ্যাডাপ্ট টু চেঞ্জ, অর্থাৎ এটাকে সফটওয়্যার কোয়ালিটিকে ইমপ্রুভ করার জন্য এবং চেঞ্জ যে কাজগুলো অ্যাজাইল মডেলের মাধ্যমে আমরা করি, সেটাকে আরো বেটার ওয়েতে করার জন্য আমরা এক্সট্রিম প্রোগ্রামিংটা ইউজ করি। আর কি ফোকাস হচ্ছে কন্টিনিউয়াস ফিডব্যাক অ্যান্ড টিম ওয়ার্ক, অর্থাৎ এই এক্সট্রিম প্রোগ্রামিং এ আমাদের কন্টিনিউয়াস ফিডব্যাক দেওয়ার সুযোগ থাকে এবং একটা নির্দিষ্ট টিম ওয়ার্কের সুযোগ থাকে। এক্সট্রিম প্রোগ্রামিং এর মধ্যে দেখেন এখানে 5টা ভ্যালু আছে। দুঃখিত, সাময়িক একটু সমস্যা হচ্ছিল, স্টোরেজ ফুল হয়ে যাওয়ার জন্য আমাদের ভিডিওটা একটু অফ হয়ে গেছিল। আমি আবার শুরু করছি এখান থেকে। আমরা এক্সট্রিম প্রোগ্রামিং পড়ছিলাম। তো আমরা এক্সট্রিম প্রোগ্রামিং যে অ্যাজ একটা ফ্রেমওয়ার্ক সেটা জানলাম। এখন আমরা দেখবো এক্সট্রিম প্রোগ্রামিং এর 5টা ভ্যালু। 5টা ভ্যালু কি কি সেটা এখন দেখি। ফার্স্টে হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন বলতে কি বোঝাচ্ছে, প্রায়োরিটাইজ ক্লিয়ার,
ইনফর্মাল ডিসিশন ওভার হেভি ডকুমেন্টেশন, অর্থাৎ কোন কাজটা প্রায়োরিটাইজড করা হয়েছে সেটাকে সে ক্লিয়ার থাকে এবং ইনফর্মাল ডিসিশন থাকে একটা হেভি ডকুমেন্টেশন থেকে। দেন সেকেন্ড হচ্ছে সিম্পলিসিটি, বিল্ড অনলি হোয়াটস নেসেসারি, অর্থাৎ যেটা প্রয়োজন শুধুমাত্র সেটাকেই বিল্ড করা হয় এই এক্সট্রিম প্রোগ্রামিংয়ে। অ্যাভয়েড ওভার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিফ্যাক্টর ফর ফিউচার নিডস, অর্থাৎ ওভার ইঞ্জিনিয়ারিংকে অ্যাভয়েড করা হয় এবং ফিউচার নিডস মাথায় রেখে কোনো এক্সট্রা কাজ এখানে করা হয় না, যে যতটুকু দরকার শুধু ততটুকু কাজই এখানে করা হয়। আর 3 নাম্বার ধাপটা হচ্ছে গ্যাদার ইনপুট ফ্রম টেস্ট, কাস্টমার অ্যান্ড টিম মেম্বার্স টু ইমপ্রুভ দ্য সফটওয়্যার, অর্থাৎ মানে একজন কাস্টমার থেকে বা টিম মেম্বার থেকে একটা সফটওয়্যার ইমপ্রুভমেন্টের জন্য বিভিন্ন ধরনের ইনপুট হিসেবে টেস্ট, কাস্টমার এবং টিম মেম্বারদেরকে গ্যাদার করা হয় ইনপুট হিসেবে। দেন 4 নম্বর হচ্ছে কার্জ, মেক বোল্ড ডিজাইন ডিসিশন অ্যান্ড অ্যাডাপ্ট চেঞ্জ অ্যাজ নিড, অর্থাৎ এখানে যেই চেঞ্জগুলো দরকার সেগুলোকে আমরা বোল্ড করে রাখবো যে এই ডিজাইনগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। দেন 5 নম্বরটা হচ্ছে রেসপেক্ট ফার্স্ট এ পজিটিভ এনভায়রনমেন্ট বাই ভ্যালুইং এভরিওয়ানস কন্ট্রিবিউশন, অর্থাৎ সবার মতামতকে ভ্যালু দিতে হবে এবং সবাই সবাই সবারকে যেই ধরেন একজন একটা ওপিনিয়ন দিচ্ছে আপনি সেটাকে মানতেই যাচ্ছেন না, এটা করা যাবে না, সবার ওপিনিয়নকে এখানে রেসপেক্ট করতে হবে। সেটা হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামের 5টা ভ্যালু। তো এখন আমরা দেখবো এক্সট্রিম প্রোগ্রামিং প্রসেসগুলো কিভাবে কাজ করে। তো এখানে 4টা ফেজ আছে, এটা হচ্ছে প্ল্যানিং, ডিজাইনিং, কোডিং আর টেস্টিং। প্ল্যানিং ফেজে কি হয়, ইউজার স্টোরিজ নেওয়া হয়, ভ্যালুজ নেওয়া হয়, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াগুলো মেনটেন করা হয় এবং ইটারেশন প্ল্যান করা হয় যে কোন কোন প্ল্যানে এই কাজগুলো হবে। ডিজাইনের ক্ষেত্রে কি হয়, সিম্পল ডিজাইন করা হয় এবং সিআরসি কার্ডকে ইনক্লুড করা হয়। আর স্পাইক সলিউশন প্রোটোটাইপ করা হয়। কোডিং এর ক্ষেত্রে দুইটা কাজ করা হয়, এটা একটা হচ্ছে পেয়ার প্রোগ্রামিং আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। আবার সেখানে যদি কোনো চেঞ্জ আসে সেক্ষেত্রে রিফ্যাক্টরিং করা হয় এবং তারপরে কি করা হয়, টেস্ট করা হয়। টেস্ট করা হয় কাকে কাকে, ইউনিট টেস্ট করা হয়, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন করা হয় এবং অ্যাকসেপ্টেন্সকে টেস্ট করা হয়। দেন সব কাজ ঠিকঠাকভাবে হলে প্ল্যানিং, ডিজাইনিং, কোডিং, টেস্টিং সব যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে ফুলফিল করে সেক্ষেত্রে আমরা সফটওয়্যারকে তখন রিলিজ করতে পারি। এটাই হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং এর কাজের প্রসেসগুলো। তো এই যে প্রসেসগুলো আমরা একটু এখন দেখার চেষ্টা করি যেটা কিভাবে কাজ করে। এক্সপি প্ল্যানিং এর মধ্যে থাকে হচ্ছে ইউজার স্টোরিজ, গ্রুপ স্টোরিজ, প্রজেক্ট ভেলোসিটি, এগুলো। ইউজার স্টোরিজ বলতে কি, ক্রিয়েট অ্যান্ড অ্যাক্সেস ইউজার স্টোরিজ ফর কস্ট, অর্থাৎ কোন কোন কাজগুলো করতে হবে সেই ইউজার থেকে একটা স্টোরি নেওয়া। গ্রুপ স্টোরি হচ্ছে কম্বাইন্ড ফর ডেলিভারি উইথ এ সেট ডেট, অর্থাৎ গ্রুপ স্টোরি বলতে একটা নির্দিষ্ট ডেট থাকবে, ডেডলাইন থাকবে, সেই ডেডলাইনের মধ্যে এই সফটওয়্যারটা বা এই প্রজেক্টটা কিভাবে ডেলিভার করা যায় সেটা নিয়ে আমরা একটা ডিসকাস করবো, সেটাই হচ্ছে গ্রুপ স্টোরিজ। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রজেক্ট ভ্যালোসিটি, প্ল্যান ফিউচার ইনক্রিমেন্টস, অর্থাৎ ফিউচারের জন্য যে ইনক্রিমেন্টের জন্য প্ল্যানিংগুলো করা হয় সেগুলো হচ্ছে এই প্রজেক্ট ভ্যালোসিটির মধ্যে পড়বে। আর এক্সপি ডিজাইনের মধ্যে হচ্ছে এসেনশিয়াল ডিজাইন, ফোকাস অন সিম্পলিসিটি অ্যান্ড কারেন্ট নিডস, অর্থাৎ একটু যেটা বললাম যে যতটুকু প্রয়োজন ততটুকু কাজই এখানে করা হয়, এক্সট্রা কোনো কাজ বা ফিউচারের কথা মাথায় রেখে কোনো এক্সট্রা কাজ এখানে করা হয় না। এবং আরেকটা জিনিস আমরা একটু আগে দেখে আসলাম যে সিআরসি কার্ড ইউজ করা হয়, তাই না? এই যে আগের স্লাইডটাতে যদি একটু যাই, এই যে ডিজাইনের মধ্যে সিআরসি কার্ড ইউজ করা হয়। সিআরসি কার্ড হচ্ছে ক্লাস, রেসপন্সিবিলিটিস, কোলাবোরেটরস, অর্থাৎ কি কাজ করতে হবে, কোন ক্লাসে কোনটা কানেক্টেড থাকবে সেটাকে একটা আউটলাইন হিসেবে চিহ্নিত করা হয়। দেন হচ্ছে এক্সপি কোডিং এর মধ্যে দুটা কাজ করা হয়, একটা হচ্ছে পেয়ার প্রোগ্রামিং আর একটা হচ্ছে কোড রিফ্যাক্টরিং। যখন দুইটা প্রোগ্রামার একসাথে কাজ করে তখন সেটাকে পেয়ার প্রোগ্রামিং বলা হয়। আর কোড রিফ্যাক্টরিং হচ্ছে কন্টিনিউয়াস ইনহ্যান্স কোড স্ট্রাকচার, অর্থাৎ কোডের স্ট্রাকচার যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় তখন সেক্ষেত্রে আমাদের কোড রিফ্যাক্টরিং প্রয়োজন পড়ে। আর একটা হচ্ছে এক্সপি টেস্টিং, ডেইলি ইউনিট টেস্ট, প্রতিদিন যে ইউনিটগুলো কাজ করা হচ্ছে সেগুলোকে টেস্ট করা হয়। অ্যাকসেপ্টেন্স, রান কাস্টমার ডিফাইন টেস্ট অ্যান্ড ফাংশনালিটিস, অর্থাৎ কাস্টমার ডিফাইনের জন্য টেস্টগুলো এবং যে ফাংশনালিটিগুলো করা হয়েছে সেগুলোকে টেস্ট করা হয়। আর্লি বাগ ডিটেকশন, অর্থাৎ কোনো ধরনের ভুল যদি সেখানে থাকে টেস্ট যে ধাপটা টেস্টিং এর, সেক্ষেত্রে সেই বাগগুলোকে বা সেই ইররগুলোকে ডিটেক্ট করে সেগুলোকে হ্যান্ডেল করা হয়। তো এখন আমরা দেখবো এক্সপি প্রোগ্রামিং এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ হচ্ছে
র্যাপিড ডেলিভারি করতে পারে এবং ক্লিয়ার রিকোয়ারমেন্ট থাকে এখানে এক্সপি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, আর টিম ওয়ার্ক থাকে। এটা হচ্ছে এই তিনটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হাই স্ট্রেস, অর্থাৎ নির্দিষ্ট টাইম লাইন ফিক্স থাকে, সেই টাইম লাইনের মধ্যে শেষ করতে হবে, এই যে একটা মেন্টাল প্রেশার থাকে, এটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ, তাই না? আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কাস্টমার ইনভলভমেন্ট, অর্থাৎ কাস্টমার অনেক সময় হয় কি যে একটা কাজকে বারবার চেঞ্জ করার ফলে যেহেতু নির্দিষ্ট টাইম লাইন ফিক্স করা থাকে, সেক্ষেত্রে সেই প্রজেক্টটাকে বা সেই সফটওয়্যারটাকে বিল্ড করা টাফ হয়ে যায়, কারণ নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে আমাদের শেষ করতে হবে। আবার যদি বারবার রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়, সেটাকে বারবার চেঞ্জ আনতে হয়, তখন একটা প্রেশার আসে। তো এটা হচ্ছে এক্সপি প্রোগ্রামিং এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। এখন আমরা দেখবো স্ক্রাম। স্ক্রাম ইজ এ প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। এটা একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের ফ্রেমওয়ার্ক দ্যাট হেল্পস সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমস ডেলিভার হাই কোয়ালিটি প্রোডাক্টস অন টাইম। অর্থাৎ নির্দিষ্ট টাইমের মধ্যে একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রজেক্টকে নির্দিষ্ট টিম ওয়াইজ কাজ করে হাই কোয়ালিটি মানে এনশিওর করে সেটাকে অন টাইমে প্রেজেন্ট করতে সাহায্য করে। এবং এটা স্ক্রাম হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক মেনটেন করে আমরা যদি প্রজেক্ট বিল্ড করে, সেক্ষেত্রে সেই কাজটা নির্দিষ্ট টাইমের মধ্যে এবং হাই কোয়ালিটি সম্পর্কে একটা প্রোডাক্ট আমরা আউটকাম হিসেবে পাবো। In a single word, Scrum is an agile framework that helps team deliver products faster. অর্থাৎ স্ক্রাম হচ্ছে একটা অ্যাজাইলের ফ্রেমওয়ার্ক এবং এটা হচ্ছে টিম মেম্বারদেরকে প্রোডাক্টকে ফাস্টলি ডেলিভারি করতে হেল্প করে। এটা এক কথা যেটা বলতে চাই সেটা। এখন আমরা দেখবো স্ক্রামের বেনিফিটগুলো কি কি। হাই কোয়ালিটি প্রোডাক্ট, অর্থাৎ সে একটা স্ক্রামের যে ফ্রেমওয়ার্কটা সেটা ইউজ করলে আমরা একটা হাই কোয়ালিটির প্রোডাক্টকে আউটকাম হিসেবে পাবো এবং সেখান থেকে কনস্ট্যান্ট ফিডব্যাক পাবো, ইমপ্রুভ করতে পারবো এবং কম টাইমের মধ্যে সেটা করা পসিবল হবে। দেন হচ্ছে টিম ওয়ার্ক। টিম ওয়ার্কের মাধ্যমে আমরা স্ক্রাম যে ফ্রেমওয়ার্ক সেটাকে ইউজ করে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিকে হাই করতে পারি এবং সবাই একসাথে কাজ করে একটা প্রোডাক্টকে ইফেক্টিভ করতে পারি এবং তাদের মধ্যে কমিউনিকেশনটা ইফেক্টিভলি হয়। দেন হচ্ছে 3 নম্বর পয়েন্টটা প্রজেক্ট ভিজিবিলিটি, অর্থাৎ যেহেতু নির্দিষ্ট টাইমের মধ্যে এবং খুব ফাস্টলি সেটা ডেলিভার করা হয় এবং নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক থাকে সেটার ক্ষেত্রে, সেই জন্য আমরা সেই প্রজেক্টটাকে খুব আর্লি ভিজিবল করতে পারি এবং সেই প্রজেক্টকে আমরা ট্র্যাক করতে পারি যে কতটুকু কাজ হচ্ছে, কোন টিম মেম্বার কোন কাজ করছে। মানে এক কথায় প্রজেক্টকে ট্র্যাক করার জন্য এর ইমপ্রুভমেন্ট বা এর প্রোগ্রেস কী কী হচ্ছে এগুলোকে ট্র্যাক করার জন্য মেনলি স্ক্রাম ইউজ করা হয়। তো এখন দেখবো স্ক্রামের মধ্যে In software engineering, Scrum is an agile framework that uses sprint, meeting, and demos to break large projects into more manageable pieces. অর্থাৎ স্ক্রাম হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেগুলো তিনটা জিনিস ইউজ করে, একটা স্প্রিন্ট, একটা হচ্ছে মিটিং, আর একটা হচ্ছে ডেমোস। এই তিনটা কি এখন আমরা দেখি চলেন। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের একটা লার্জ প্রজেক্টকে ছোট ছোট পিসে ভাগ করে এবং সে অনুযায়ী কাজ করে টিম ওয়ার্ক হিসেবে। স্প্রিন্ট ইজ এ টাইম অফ কমপ্লিটিং এ সেট অফ টাস্ক, অর্থাৎ নির্দিষ্ট টাস্কের সেট থাকবে, সেটাকে নির্দিষ্ট টাইম ব্লকের মধ্যে কমপ্লিট করাটাই হচ্ছে স্প্রিন্ট। স্প্রিন্ট আর ইউজ টু ব্রেক ডাউন কমপ্লেক্স প্রজেক্ট ইন্টু স্মলার মোর ম্যানেজেবল পিসেস। অর্থাৎ স্প্রিন্ট কি করে, একটা ব্রেক ডাউন করে, কার ব্রেক ডাউন, যে কমপ্লেক্স প্রজেক্টের বিভিন্ন পার্টগুলোকে সে স্মলার স্মলার পার্টে ডিভাইড করে সেটাকে একটা নির্দিষ্ট টাইম স্লটের মধ্যে বা টাইম ব্লকের মধ্যে ডিভাইড করে দেয় এবং যার মাধ্যমে ওই কমপ্লেক্স প্রজেক্টটা তখন একটা টিমের দ্বারা করতে ইজি হয়, কারণ তখন একটা টাস্ক হচ্ছে স্পেসিফাইজ থাকে এবং নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমের মধ্যে সেই টাস্কটা কমপ্লিট করা যায়। দেন হচ্ছে স্ক্রাম মিটিংস ইনক্লুড স্প্রিন্ট প্ল্যানিং, ডেইলি স্ট্যান্ড আপস, স্প্রিন্ট রিভিউস অ্যান্ড স্প্রিন্ট রিট্রোস্পেক্টিভ। অর্থাৎ স্ক্রাম মিটিং এর মধ্যে কি কি হয় দেখেন, যে স্প্রিন্ট হচ্ছে নির্দিষ্ট টাইমের ব্লক, তাই না, যেটার মাধ্যমে একজন টাস্ক কমপ্লিট করা যায়। তো এটার মাধ্যমে কি হয়, এই নির্দিষ্ট টাইমের প্ল্যানিং করা যায়, ডেইলি যে কাজগুলো হচ্ছে ইমপ্রুভমেন্ট সেগুলোকে দেখা যায়, স্প্রিন্ট বা টাইম ব্লকের মধ্যে যে টাস্কটা ছিল সেটাকে রিভিউ করা যায়, এই কাজগুলো স্ক্রাম মিটিং এ করা যায়। আর ডেমোস হচ্ছে স্প্রিন্ট ডেমো ইজ এ মিটিং ওয়ার দ্য ডেভেলপমেন্ট টিম শোজ দ্যাট what they have accomplished during a sprint। অর্থাৎ ডেমোস হচ্ছে ডেমো, যেটা কিনা তারা শো করে যে তারা ডিউরিং স্প্রিন্ট অর্থাৎ নির্দিষ্ট টাইমের মধ্যে কোন কাজটা করছে, মানে একটা ফ্রেমওয়ার্ক আর কি, যে নির্দিষ্ট
নীল নকশা করা আছে, এই টাইমের মধ্যে এই কাজটা হবে, এই টাইমে এই কাজটা হবে, এটা ডেমো আকার তৈরি করা, এটাই হচ্ছে স্ক্রামে করা হয়। তো এই তিনটা জিনিস ইউজ করে একটা লার্জ প্রজেক্টে বা একটা কমপ্লেক্স প্রজেক্টকে খুবই সহজে বিভিন্ন স্মল স্মল পার্টে ভেঙে সেটাকে একটা মানে ইজি প্রজেক্টে নিয়ে আসা যায়। তো এটাই ছিল আজকের মতন। তো অনেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কনফিউশন কাজ করছে যে কখন কোন মডেলটা ইউজ করবে। তা আমি যদি অ্যাট এ গ্লান্স বলতে চাই যে আমার আগের লেকচার ভিডিও এবং এই লেকচার ভিডিওতে আমরা অনেকগুলো মডেল দেখছি, তাই না? তো অ্যাট এ গ্লান্স যদি বলতে চাই যে আমরা ওয়াটারফল মডেল দেখছিলাম এর আগের লেকচার ভিডিওতে। তো ওয়াটারফল মডেল আমরা কখন চুজ করব? যখন আমাদের কাছে রিকোয়ারমেন্ট একবারে ক্লিয়ার থাকবে, প্রজেক্ট ছোট হবে এবং সেটা ফিউচারে কোনো চেঞ্জেস এর পসিবিলিটিস কম থাকবে, টেস্টিংটা মানে প্রজেক্ট যে রেডি করলাম সেটা টেস্টিংটা একদম লাস্ট ধাপে হবে, সেক্ষেত্রে আমরা ওয়াটারফল মডেল চুজ করব। এবং নির্দিষ্ট টাইম বলে দিতে হবে, যেমন 6 মাস, 1 বছর, 4 মাস, 3 মাস, এরকম টাইম যদি বলে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই ওয়াটারফল মডেলকে নিব। তো ওয়াটারফল মডেলের কয়েকটা এক্সাম্পল দিই। যেমন ধরেন বিভিন্ন ধরনের সরকারি সফটওয়্যার, ব্যাংকিং সফটওয়্যার, এগুলো হচ্ছে ওয়াটারফল মডেলের মধ্যে পড়বে। দেন আমরা পড়ছিলাম কি ভি মডেল, তাই না? ভি মডেলটা হচ্ছে ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন মডেল। তো ভি মডেলটা কখন আমরা চুজ করব? যখন হচ্ছে ওয়াটারফল মডেলের মতো কিন্তু প্রতিটি ধাপের সাথে টেস্টিং করার প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা ভি মডেলকে চুজ করব। দেখেন ওয়াটারফল মডেলে কি হয়েছিল, একদম লাস্টে টেস্টিং করা হচ্ছিল, তাই না? বাট ভি মডেলে কি হচ্ছে, প্রতিটা স্টেজের সাথে প্রতিটা স্টেপের সাথে টেস্টিং করার প্রয়োজন পড়লে তখন আমরা ভি মডেলকে নিব। সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রতি ধাপের জন্য আলাদা টেস্টিং দরকার হয়, সেক্ষেত্রে আমরা ভি মডেলকে নিব। আর সিকিউরিটি বা ক্রিটিক্যাল সিস্টেম যেমন মেডিকেল সফটওয়্যার, এভিয়েশন সফটওয়্যার, এগুলোর জন্য আমরা অবশ্যই ভি মডেলকে চুজ করবো, কারণ এগুলোর ক্ষেত্রে আমাদের বারবার চেঞ্জ করতে হয় বা বারবার টেস্ট করতে হয়। এই জন্য এটার জন্য মানে এই যেটা ইসের জন্য সিকিউরিটি বা ক্রিটিক্যাল সিস্টেম, মেডিকেল সফটওয়্যার, এভিয়েশন সিস্টেম, এগুলোর জন্য আমরা ভি মডেলকে চুজ করব। দেন আরেকটা মডেল লিখলাম, সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল। ইনক্রিমেন্টাল মডেল কখন চুজ করবো, সেটা হচ্ছে সফটওয়্যার যখন ধাপে ধাপে তৈরি করা হবে, প্রতিটি ধাপে নতুন ফিচার যোগ করতে হবে, তখন আমরা ইনক্রিমেন্টাল মডেলকে নিব। এবং যখন ওই প্রজেক্ট থেকে ফিডব্যাক দরকার হবে এবং কাস্টমারের ডিমান্ডও ধীরে ধীরে চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে আমরা ইনক্রিমেন্টাল মডেল নিব। যখন কোনো একটা বড় প্রজেক্ট থাকবে বা কমপ্লেক্স প্রজেক্ট থাকবে, সেক্ষেত্রে আমরা এই ইনক্রিমেন্টাল মডেলকে নেব, যাতে সেখানে একবারে সব ফিচারগুলো বানানো কঠিন হওয়ার জন্য এই মডেলটা নিব, যাতে সেটাকে ভেঙে ভেঙে অল্প অল্প করে কিছু কিছু করে ফিচার্স যোগ করা যায়। তো এই ইনক্রিমেন্টাল মডেলের একটা এক্সাম্পল যেটা আমি বলতে চাই, সেটা ধরেন যেমন মোবাইল অ্যাপ হতে পারে, যে আমাদের প্রথমে একটা বেসিক স্ট্রাকচার দরকার হয়, তারপরে সেখানে বিভিন্ন ধরনের ফিচার্স যুক্ত করি, তাই না? এই যে কাজটা, এটাই হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল। দেন আমরা দেখছিলাম স্পাইরাল মডেল। স্পাইরাল মডেল হচ্ছে কখন চুজ করব, যখন কোনো একটা বড় এবং রিস্ক কোনো একটা প্রজেক্ট থাকবে, সেক্ষেত্রে আমরা যেখানে রিস্ক ম্যানেজমেন্টের কাজ করতে হবে, সেক্ষেত্রে আমরা স্পাইরাল মডেলকে নিব। আর বারবার পরিবর্তন করতে হবে বা ইমপ্রুভমেন্টের দরকার হবে, প্রতিটা ধাপে হচ্ছে রিস্ক অ্যানালিসিস করতে হবে, এই কাজগুলোর জন্য আমরা মেনলি স্পাইরাল মডেলকে নিব। আর অত্যন্ত কমপ্লেক্স সফটওয়্যার যেমন ডিফেন্স সফটওয়্যার, মহাকাশ গবেষণা সফটওয়্যার, এইগুলোর জন্য আমরা স্পাইরাল মডেল নিব। আর লাস্ট আজকে আমরা দেখলাম কোন মডেল, সেটা হচ্ছে অ্যাজাইল মডেল, তাই না? আমরা মোট 5টা মডেল দেখলাম: ওয়াটারফল, ভি মডেল, ইনক্রিমেন্টাল মডেল, স্পাইরাল মডেল আর অ্যাজাইল মডেল। কারণ অ্যাজাইল মডেল কখন চুজ করব, যখন আমাদের প্রজেক্ট ডাইনামিক হবে, অর্থাৎ রিকোয়েস্ট বা রিকোয়ারমেন্ট হচ্ছে বারবার চেঞ্জ হতে পারে, তখন আমরা অ্যাজাইল মডেল নিব। ক্লায়েন্টের যখন ফ্রিকোয়েন্ট ফিডব্যাক দরকার হবে বা ডেভেলপমেন্ট আর টেস্টিং একসাথে হতে হবে, যে একটা ডেভেলপের ক্লায়েন্ট সেটাকে টেস্ট করছে, যখন এরকম টাইপের ধাপ আসবে, সেক্ষেত্রে আমরা অ্যাজাইল মডেল নিব। আর যখন আমাদের ফ্রিকোয়েন্টলি ডেলিভারি করা দরকার হবে বা ছোট ছোট অংশ দ্রুত রিলিজ করা লাগতে পারে প্রজেক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা অ্যাজাইল মডেলকে চুজ করব। যেমন ধরেন অ্যাজাইল মডেলের যদি এক্সাম্পল দিতে চাই, সেক্ষেত্রে ওয়েব অ্যাপ, ই কমার্স অ্যাপ, স্টার্ট আপ অ্যাপ, সফটওয়্যার, স্টার্ট আপ সফটওয়্যার, গেম ডেভেলপমেন্ট সফটওয়্যার, এগুলো হচ্ছে অ্যাজাইল মডেলের মধ্যে পড়বে। তা আশা করি আপনাদের কনফিউশন দূর হয়েছে যে কোন ক্রাইটেরিয়া থাকলে কোন মডেল ইউজ করবেন। তা আমাদের এই মডেল থেকে সিনারিও বেস কোশ্চেন থাকবে, তা আপনারা সিনারিওগুলো ভালো করে পড়বেন এবং সেখান থেকে বোঝার চেষ্টা করবেন যে এক্স্যাক্টলি কোন মডেলটা কোন সময় ইউজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব
করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।